সংস্কৃতি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ বলবো হিন্দুদের দেশ হিন্দুস্তান বিষয়ে। 22শে এপ্রিল পহেলগাঁয়ে 26 জন ভারতীয় সাধারণ নাগরিক পাকিস্তানি জঙ্গিদের হাতে নিহত হলো শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে। তারপরে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠল। ভারত সিন্ধু নদের জল বন্ধ করে দিল, যা পাকিস্তানের পক্ষে অত্যন্ত বিপজ্জনক, কারণ এই জলই পাকিস্তানের প্রাণ। সিন্ধুর জল ছাড়া জঙ্গি দেশটার একেবারেই বাঁচা অসম্ভব। তবুও ভারত ভেঙে আলাদা হওয়ার পর থেকে ওদের একটাই লক্ষ্য, একটাই মাত্র কাজ, ভারতের ক্ষতি করা। নিজেদের দেশের নিজ জাতির উন্নতির থেকে ওটাই পাকিস্তানের গুরুত্বপূর্ণ কাজ হয়ে উঠেছে। আশ্চর্য, ভাবলে অবাক হতে হয়। ভারত ভেঙে এই দেশটার জন্ম হয়েছিল একদিন। ওদের কার্যক্রম দেখে আমার তো বারে বারেই একটা কথা মনে হয় যে ভারতের শরীর থেকে বেরিয়েই ওদের রক্ত বিষাক্ত হয়ে গেছে। দিনে দিনে দারিদ্রতার শেষ সীমানায় পৌঁছে গিয়েও হুঁশ ফিরছে না। জঙ্গিদের আঁতুর ঘর হয়ে উঠেছে পাকিস্তানের মাটি। আগামী প্রজন্ম নিয়ে ভাবনা নেই, সন্তান সন্ততিরা কিভাবে ভালো থাকবে সে বিষয়ে ওরা ভাবিত নয়। বিস্তারিত বলবো আজ। ভারত কি, হিন্দু কি, পাকিস্তানি বা কি, না বলে যা থাকা যায় না। দিনের পর দিন, বছরের পর বছর ধরে ওরা হিন্দু শব্দের মানে বোঝেনি, ভারতকে চেনেনি হিন্দুস্তানি সংস্কৃতিকে। সময় এসেছে বুঝিয়ে দেওয়ার, একেবারে ভালো করে বুঝিয়ে দেওয়ার। মূল বিষয়ে যাওয়ার আগে শুধু পাকিস্তান নয়, পাশের আর এক রাষ্ট্র বাংলাদেশের জঙ্গিগুলোকেও মনে করিয়ে দিতে চাই, যারা দিন রাত ভারতের পেছনে পড়ে আছে, ভারতকে জ্বালাতন করা ছাড়া যাদের আর কোনো কাজ নেই। তারা জেনে রাখুক, হিন্দু সেই জাতি যে জাতিকে আত্মস্থ করলে, ধারণ করলে জীবন বদলে যাবে, জানোয়ারও আলোর দিশা পায়। সে কারণেই বিশ্বে কিছু মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে রামায়ণ মহাভারতের মতো ভারতীয় প্রাচীন কাব্যগুলো বিভিন্ন প্রেক্ষাপটে পড়ানো হয়, আলোচিত হয়। যেমন ইন্দোনেশিয়ায় রামায়ণ মহাভারতের সাংস্কৃতিক প্রভাব অনেক গভীর। এখানে ওয়ং কুলিত নামে ছায়া নাটকে রামায়ণ মহাভারতের কাহিনী পরিবেশন করা হয়। স্কুলের পাঠ্যক্রমে রামায়ণ মহাভারত স্থান পেয়েছে। আর একটা মুসলিম দেশ মালয়েশিয়া, এই দেশে বিভিন্ন লোককাহিনীতে রামায়ণের প্রভাব লক্ষ্য করা যায়। এখানে সরাসরি স্কুল কলেজে রামায়ণ মহাভারত পাঠ্য না হলেও এই দুই মহাকাব্যের উপাদানগুলো নাটক, লোকশিল্প বা ঐতিহাসিক আলোচনা হিসেবে শিক্ষাক্ষেত্রে আসে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আছে, হিন্দু, হিন্দুস্তান আর হিন্দু ধর্ম কি? জঙ্গি দেশটা মনে করে চিরকালই পরমাণু যুদ্ধে হিন্দুস্তানকে ভয় দেখিয়ে যাবে, আর হিন্দুস্তান তা সমঝে চলবে, ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে। এইটুকু একটা গন্ডমূর্খের অশিক্ষিতের দেশ একবারও ভাবে না হিন্দুস্তানের পরমাণুগুলো কি সাজিয়ে রাখার জন্য নাকি দীপাবলি উৎসব করার জন্য। ওদের পরমাণু বের করতে না করতেই দেশটা যে ম্যাপ থেকে একেবারেই উধাও হয়ে যাবে সে হুঁশটুকু ওদের নেই। শ্রীমদ্ ভাগবত গীতায় 4th অধ্যায় 7ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অদ্ভুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। যার মানে, হে ভারত, যখনই ধর্মের অবনতি হয় এবং অধর্মের বিস্তার ঘটে তখন আমি নিজেকে প্রকাশ করি। পহেলগাঁয়ের ঘটনার প্রেক্ষিতে হিন্দুস্তানের জবাব গীতার এই বাণীরই রূপায়ণ নয় কি? আসুন মূল আলোচনায় ফিরি আমরা। হিন্দুস্তান শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটা প্রাচীন ঐতিহ্যবাহী ভূমি। এটা শুধুমাত্র একটা ভৌগোলিক সীমানা নয়, বরং এটা একটা ইতিহাস, একটা সংস্কৃতি, একটা সভ্যতার প্রতীক। কিন্তু প্রশ্ন হলো, হিন্দুদের দেশ হিন্দুস্তান এই ধারণা কতটা যৌক্তিক, ভিত্তির গভীরতাই বা কতটা? আজকের ভিডিওতে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। হিন্দুস্তান শব্দটা এসেছে হিন্দু এবং স্থান এই দুই শব্দের সমন্বয়ে।
হিন্দু শব্দের উৎপত্তি সিন্ধু নদী থেকে, যা বর্তমান পাকিস্তানে অবস্থিত। প্রাচীন পার্সিকরা হিন্দু তীরবর্তী বসবাসকারী মানুষদের হিন্দু নামে ডাকত, কারণ ওরা শয়ের পরিবর্তে হ উচ্চারণ করত। সিন্ধু নদীকে বলতো হিন্দু নদী, আর এই নদীর পাড়ে বসবাস যারা করত তাদেরকে বলতো হিন্দু। স্থান মানে তো জায়গা বা ভূমি, তাই হিন্দুস্তান শব্দের অর্থ দাঁড়ায় হিন্দুদের ভূমি। বিষ্ণু পুরাণে ভারতবর্ষের সীমারেখা বর্ণনা করা হয়েছে এভাবে: উত্তরম যৎ সমুদ্রস্য হিমাদ্রেশ চৈব দক্ষিণম তৎ ভারতম নাম ভারতী যত্র সন্ততি। অর্থাৎ উত্তরে হিমালয় এবং দক্ষিণে সমুদ্রের মধ্যবর্তী অঞ্চলকেই ভারতবর্ষ বলা হয়। এই ভূখণ্ডের আদিবাসীরাই ভারতীয়। প্রাচীন ভারতে বহু ধর্ম ও সংস্কৃতির সমাবেশ হয়েছে, তবে হিন্দু ধর্ম এই অঞ্চলের একটা মৌলিক এবং গভীর শিকড় প্রতিষ্ঠা করেছে। বেদের যুগ থেকে শুরু করে মহাভারত এবং রামায়ণের কাহিনী, এই ভূমি ছিল হিন্দু ঐতিহ্যের প্রধান কেন্দ্র। মনে রাখতে হবে, অন্যান্য ধর্মের মতো হিন্দু ধর্মের কোনো প্রবক্তা নেই, এমন কেউ ছিল না, কোনো দিনই ছিল না, যিনি প্রদীপ প্রজ্বলন করে বা ফিতে কেটে এই ধর্মের প্রতিষ্ঠা করেছেন। বলা ভালো, হিন্দু ধর্মের উৎসমূলে আছে বেদ। বেদের উপর নির্ভরশীল বলেই এই ধর্মকে বৈদিক ধর্মও বলা হয়। সনাতন ধর্ম নামেও অভিহিত করা হয়ে থাকে এই ধর্মকে। সনাতন অর্থে আদি, প্রাচীন অর্থাৎ পুরাতনকে বোঝায়। শুধু তাই নয়, যা শাশ্বত, যা চিরন্তন, যা অনন্ত কাল অবধি বহমান, তাই হলো সনাতন। এই হিন্দুদের ধর্ম বা সংস্কৃতি হয়ে গেল হিন্দু ধর্ম বা হিন্দু সংস্কৃতি। আসলেই যা ভারতীয় সংস্কৃতি। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, হিন্দু শব্দটা প্রথমে কোনো ধর্মের পরিচায়ক ছিল না। এটা আসলেই জীবনধারা, নৈতিকতা এবং বেদের নির্দেশনা অনুসারে একটা জীবন যাপনের পদ্ধতি। বেদ শুধু ধর্মীয় নয়, বরং জীবন সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে। বেদের দর্শন মানব জীবনের 4টি মূল স্তম্ভের উপর ভিত্তি করে গড়ে উঠেছে: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এগুলো জীবনের সমগ্রতার দিক নির্দেশনা দেয়। পরবর্তীতে বিভিন্ন পুরাণ, উপপুরাণ এবং অন্যান্য ধর্মগ্রন্থের সংযোজনের মাধ্যমে হিন্দু ধর্ম একটি সুসংগঠিত ধর্মে রূপান্তরিত হয়। কিন্তু মুঘল ও ব্রিটিশ শাসনের সময়ে এই ধারণাটা পরিবর্তিত হয়। নতুন ধর্ম ও সংস্কৃতির আগমনে ভারত একটা বহুমাত্রিক সমাজে পরিণত হয়। যদিও মুঘল আমলে হিন্দু সংস্কৃতি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল কিছুটা সময়, কিন্তু তার স্বতন্ত্রতা ধরে রেখেছে। ব্রিটিশ আমলে ডিভাইড অ্যান্ড রুল নীতির কারণে ধর্মীয় বিভাজনের ভিত্তি আরো শক্তিশালী হয়। ব্রিটিশরা হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে বিভিন্ন ধরনের নীতি গ্রহণ করেছিল, যা ভারতীয় সমাজের সামগ্রিক ঐক্যে প্রভাব ফেলে। স্বাধীন ভারতের সংবিধান প্রতিষ্ঠিত হয়েছে ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে। ভারত আজ একটা বহু জাতি ও বহু ধর্মের দেশ, কিন্তু চোখ খুলে দেখলে বোঝা যায় ভারতের মূল সংস্কৃতি হিন্দু ধর্মের ওপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে। তাই হিন্দুদের দেশ হিন্দুস্তান, এই দাবিটা ঐতিহাসিক ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে বোঝা অত্যন্ত জরুরি। পরিশেষে বলি, হিন্দু সংস্কৃতি ছিল, হিন্দু সংস্কৃতি আছে, হিন্দু সংস্কৃতি থাকবেও অনন্তকাল। জয় হিন্দ, বন্দে মাতরম।